বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো স্থলপদ্ম গাছের মে মাসের পরিচর্যা। গ্রীষ্মের বাগানের আরও একটি অসাধারণ ফুল হলো স্থলপদ্ম। তোমাদের বাগানের স্থলপদ্ম গাছের কি কুঁড়ি হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে? গাছের পাতাগুলো কি হলুদ হয়ে ঝরে পড়ছে? যদি এই সমস্ত সমস্যা তোমাদের বাগানের স্থলপদ্ম গাছগুলোর হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে দেখাবো প্রচণ্ড গরমে আমরা কিভাবে আমাদের বাগানের স্থলপদ্ম গাছের পরিচর্যা করব। তাছাড়া আজকের ভিডিওতে সম্পূর্ণ জৈব তরল তৈরি করে দেখাবো, যে তরল গাছে প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই গাছের চেহারার পরিবর্তন হবে, গাছের মধ্যে প্রচুর কুঁড়ি আসবে এবং সেই কুঁড়িতে অগণিত ফুল ফুটবে। কি এই জৈব তরল কিভাবে প্রয়োগ করতে হবে আর কি কি কেয়ার টিপস থাকছে আজকের এই ভিডিওতে জানার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, স্থলপদ্ম গাছ কিন্তু বিভিন্ন ধরনের হয়, সিঙ্গেল পেটাল, ডাবল পেটাল এবং বিভিন্ন কালারের হয়। পিঙ্ক কালার, ইয়েলো কালার এবং হোয়াইট কালার। আর যেটা ডাবল পেটাল স্থলপদ্ম সেটা কিন্তু কালার চেঞ্জ হয়, সকালে একরকম, দুপুরে একরকম, বিকেলে একরকম। তাই সেই ডাবল পেটাল স্থলপদ্মকে কালার চেঞ্জিং ফ্লাওয়ার প্ল্যান্ট বলা হয়। যদি তোমাদের বাগানে স্থলপদ্ম গাছ না থাকে তাহলে এই সময় নার্সারি থেকে স্থলপদ্ম গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো। বন্ধুরা, এবার আসি, যদি তোমাদের বাগানে স্থলপদ্ম গাছ থেকে থাকে তাহলে সেই স্থলপদ্ম গাছকে তোমরা কোথায় রাখবে? যেহেতু স্থলপদ্ম একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই এই গাছকে তোমরা কিন্তু ফুল সানলাইটের মধ্যেই রাখবে। ফুল সানলাইটে থাকলে তবেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তবে ফুল সানলাইটে থাকলে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসবে। যখন 40 ডিগ্রি বা 45 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে তখন এই গাছকে দুপুরবেলার অতিরিক্ত রোদ্দুরে রাখা যাবে না। এমন একটা জায়গায় এই গাছকে রাখতে হবে যেখানে সকালবেলার 10টা বা 11টা পর্যন্ত রোদ্দুর আসে, কিন্তু দুপুর 12টার পর থেকে আর এই গাছে যেন রোদ্দুর না লাগে। অতিরিক্ত রোদ্দুরে বা অতিরিক্ত গরমে গাছের পাতা পুড়ে যাবে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে। যখনই তোমরা দেখবে যে গ্রিন নেটের ছায়া এই গাছকে রাখছো তখন আবার এই গাছের পাতা কিন্তু সতেজ হয়ে যাবে। তো আমার এই গাছটা দেখো সকালবেলার রোদ্দুরে আছে, তো এখন গ্রিন নেটের ছায়ায় নেই, তো এখন এই মুহূর্তে যেহেতু রোদ্দুরে আছে তাই পাতাগুলো কিন্তু ঝিমিয়ে গেছে। তাই একেবারে চিন্তার কোনো কারণ নেই, এইভাবে যদি ঝিমিয়ে যায় তো কিছুক্ষণ পর দেখবে তোমরা আবার কিন্তু পাতা সতেজ হয়ে গেছে। প্রচণ্ড গরমে গাছে আমরা জল কতটা পরিমাণ প্রয়োগ করব। স্থলপদ্ম গাছের মাটি কখনো যেন একেবারে শুকিয়ে না যায়। টবের মাটি একেবারে শুকিয়ে গেলে গাছের কুঁড়িগুলো কিন্তু হঠাৎ করেই হলুদ হয়ে শুকিয়ে ঝরে যাবে, বা গাছের পাতাগুলো দেখবে হঠাৎ করেই হলুদ হয়ে যাচ্ছে। তাই টবের মাটিকে সব সময় ময়েশ্চার রাখতে হবে। গাছকে যদি সবুজ এবং সতেজ রাখতে চাও সেক্ষেত্রে গাছের মাটি, টবের মাটি যেন সব সময় ময়েশ্চার থাকে। যদি এই স্থলপদ্ম গাছ জমিতে থাকে তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না, গাছের কুঁড়িও ঝরে পড়ে না বা গাছের পাতাও হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে না। কিন্তু যখনই আমরা এই গাছ টবে প্রতিস্থাপন করি তখন কিন্তু আমাদেরকে জলের বিষয়টা লক্ষ্য রাখতে হয়। বন্ধুরা, যখনই দেখবে যে গাছের পাতা এইভাবে হলুদ হয়ে যাচ্ছে তখন দেখবে আগে যে পাতাটা হলুদ হয়ে গেছে সেটা পুরনো পাতা কিনা। যদি দেখা যায় যে স্থলপদ্ম গাছের পুরনো পাতা হলুদ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে চিন্তার কারণ নেই, কিন্তু যখন দেখবে যে গাছের কচি পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে তখন বুঝতে হবে যে গাছের মধ্যে ফাঙ্গাস প্রবলেম হয়েছে অথবা পোকামাকড়ের আক্রমণ হয়েছে। তো প্রথমেই আমাদেরকে পাতা এরকম যখন হলুদ হয়ে যাবে তো হলুদ পাতাগুলোকে আমাদের তুলে দূরে কোথাও ফেলে দিতে হবে। তো পাতার মধ্যে কিন্তু একটু দেখলেই বুঝতে পারবে যে এগুলো ফাঙ্গাস লাগা পাতা। নর্মাল যে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে সেগুলো অন্যরকম, কিন্তু এই পাতার মধ্যে যে দাগ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অন্যরকম। তো আমাদেরকে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। প্রথমে আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তো আমি যে ফাঙ্গিসাইডটা স্প্রে করছি সেটা হলো অ্যামিস্টারটপ। অ্যামিস্টারটপ ফাঙ্গিসাইড খুব ভালো একটা ফাঙ্গিসাইড। এটা তোমরা গাছে 1 লিটার জলে 1 ml মিশিয়ে প্রতি মাসে 2বার করে 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে পারো। বাগানের প্রত্যেকটা গাছে স্প্রে করবে, বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু ভালো থাকবে। যদি ফাঙ্গাস প্রবলেম না হয় সেক্ষেত্রে ফাঙ্গিসাইড স্প্রে করার প্রয়োজন নেই। ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক 3 থেকে 4 দিন পর গাছে তোমরা যে কোনো একটা পেস্টিসাইড স্প্রে করবে। তো এই সময় গাছে যদি তোমরা জৈব পেস্টিসাইড স্প্রে করো তাহলে কিন্তু খুব ভালো হয়, কারণ এখন অতিরিক্ত গরম, রাসায়নিক পেস্টিসাইড স্প্রে করলে গাছের পাতা আরও বেশি হলুদ হয়ে যেতে পারে। তো আমি যেটা বলবো তোমাদেরকে নিম অয়েল অথবা কাকা পেস্টিসাইড স্প্রে করার কথা বলবো, তাহলে গাছ ভালো থাকবে। বন্ধুরা, পেস্টিসাইড স্প্রে করার ঠিক 3 দিন পর যে কোনো একটা অনুখাদ্য, তো বায়োভিটা এক্স, সাগরিকা, যে কোনো সিউইড লিকুইড গাছে স্প্রে করবে। বন্ধুরা, এই কাজগুলো করার পর
গাছে টবের মাটিতে যদি কোনো রকম কোনো আগাছা থাকে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে, কারণ আগাছা থাকলে গাছের বৃদ্ধি কম হয়। যেহেতু টবের মধ্যে সীমিত মাটি থাকে, তাই টবের সীমিত মাটিতে যদি অতিরিক্ত আগাছা হয় তাহলে সেই আগাছা কিন্তু গাছের খাবারে ভাগ বসায়। তো আগাছা তুলে ফেলার পর নিড়ানির সাহায্যে টবের মিডিয়াটা খুব ভালোভাবে খুশে দিতে হবে। দেখো আমি কিন্তু খুব ভালোভাবে খুশে দিয়েছি। এবার খুশে দেওয়ার পর প্রথম যে ফার্টিলাইজারটা প্রয়োগ করব সেটা হলো কম্পোস্ট। বন্ধুরা, প্রতি মাসে অন্তত একবার করে আমাদেরকে কম্পোস্ট প্রয়োগ করতেই হবে। টবের মাটিতে যদি কম্পোস্ট না থাকে গাছের পাতা কিন্তু এমনিতেই হলুদ হয়ে যাবে। কম্পোস্টের মধ্যে আছে প্রচুর মাত্রায় নাইট্রোজেন, তাছাড়া আছে ন্যাচারাল এনপিকে, তাই কম্পোস্ট আমাদেরকে দিতেই হবে টবের মিডিয়াতে। তো এখানে যেহেতু বড় সাইজের টব, একটা 12 ইঞ্চি টব, সেই কারণে আমি কিন্তু এখানে প্রায় 200 গ্রাম বা 250 গ্রাম কম্পোস্ট এখানে দিলাম। আমি এখানে পুরনো 1 বছরের পুরনো গোবর সার দিয়েছি। তোমরা এখানে পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট এখানে দিতে পারো। তো বন্ধুরা, কম্পোস্ট প্রয়োগ করার পর আমরা গাছে একটা লিকুইড খাবার প্রয়োগ করব, কারণ এই প্রচণ্ড গরমে লিকুইড খাবার যে কোনো গাছের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। লিকুইড খাবার গাছে প্রয়োগ করলে গাছ খুব তাড়াতাড়ি সেটা গ্রহণ করতে পারে। বন্ধুরা, খাবারটা তৈরি করার জন্য প্রথম যে উপাদানটা আমাদের লাগবে সেটা হলো জল, এবং জলের মধ্যে আমরা নেব বাদাম খোল। বন্ধুরা, বাদাম খোল আমাদের গাছে এই গরমে কিন্তু দুর্দান্ত কাজ করে। আমরা অন্যান্য সময় গাছে সরিষার খোল প্রয়োগ করি, কিন্তু এই প্রচণ্ড গরমে সরিষার খোল মাটিকে গরম করবে এবং গাছের ক্ষতি হবে। তাই এই সময় সরিষার খোলটাকে একটু বন্ধ রেখে যদি তোমরা এই বাদাম খোলটা গাছে প্রয়োগ করো আরও ভালো রেজাল্ট পাবে। বাদাম খোল সরিষার খোলের থেকেও কিন্তু বেশি কার্যকর। তো বাদাম খোল আমি এখানে নিয়েছি 5 লিটার জলের জন্য 50 গ্রাম। এরপর আমি এখানে নিয়ে নেব 2 চামচ পরিমাণ চা পাতা। এটা ফ্রেশ চা পাতা, ইউজ করা চা পাতা নয়, কিন্তু ফ্রেশ চা পাতা নিয়েছি আমি এখানে 2 চামচ পরিমাণ। তো বাদাম খোল 50 গ্রাম, 5 লিটার জলের জন্য 2 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা। তো এর মধ্যে আমি আরও একটা উপাদান দেবো, সেটা হলো এপসাম সল্ট। বন্ধুরা, গাছের পাতা যে হলুদ হয়ে যায় এটা কিন্তু ম্যাগনেসিয়ামের অভাবে খুব বেশি হলুদ হয়ে যায়। তাই আমরা যেমন গাছে নাইট্রোজেন প্রয়োগ করব, ঠিক তেমনই কিন্তু গাছে ম্যাগনেসিয়ামও প্রয়োগ করব। ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এপসাম সল্ট আমি এখানে দিয়ে দেবো 10 গ্রাম পরিমাণ, অর্থাৎ 2 চামচ পরিমাণ। 2 চামচ পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট আমি এই 5 লিটার জলের মধ্যে দিয়ে দিলাম। তো এই 3টে উপাদান আমি কিন্তু ভিজিয়ে রেখে দেবো অন্তত 12 ঘন্টার জন্য। এই 3টে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে 12 ঘন্টার জন্য কোনো ছায়া জায়গায় রেখে দিতে হবে। তারপর ভিজে গেলে আমরা গাছে প্রয়োগ করব। তো কীভাবে প্রয়োগ করব সেটাও দেখাবো। তো বেশিক্ষণ ভেজানোর প্রয়োজন হয় না, বাদাম খোল খুব তাড়াতাড়ি ভিজে যায় এবং জলের মধ্যে ডাইলিউট হয়ে যায়। তো দেখো আমার কিন্তু এটা 12 ঘন্টা হয়ে গেছে এবং বাদাম খোল বা চা পাতা এবং এপসাম সল্ট ভেজানো জলটা রেডি হয়ে গেছে। এবার এই 3টে উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে আরও একটা উপাদান আমি মেশাবো, যেটা আমাদের গাছের জন্য কিন্তু দুর্দান্ত কাজ করবে। বন্ধুরা, এই লিকুইড খাবারের মধ্যে আমি মেশাবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমাদের গাছের জন্য দুর্দান্ত কাজ করে। টবের মিডিয়াতে যদি কোনো ফাঙ্গাস বা পোকামাকড় থাকে সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। তো 1 চামচ পরিমাণ অর্থাৎ 5 গ্রাম পরিমাণ হলুদ গুঁড়ো আমি এই 5 লিটার জলের মধ্যে মিশিয়ে দিলাম। তো টোটাল আমার 5 লিটার জলের এই তরল রেডি হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমি আরও 2 লিটার সাধারণ জল মেশাবো। সরাসরি আমি গাছে প্রয়োগ করব না, কারণ সরাসরি গাছে প্রয়োগ করলে গাছের ক্ষতি হবে এই প্রচণ্ড গরমে। তো যে কারণে আমি কিন্তু মাত্র 2 লিটার জল, সাধারণ জল এর সাথে মেশালাম, অতিরিক্ত মেশাবো না, মাত্র 2 লিটার মিশিয়েছি। তো যেহেতু 50 গ্রাম বাদাম খোল ছিল সেই কারণে আমি কিন্তু 2 লিটার জল মেশালাম। যদি বাদাম খোলের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণ আরও বাড়াতে হবে। তো দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এটা এবার আমরা গাছে প্রয়োগ করতে পারবো। তো কতটা পরিমাণ প্রয়োগ করব? ছোট সাইজের টবের জন্য অল্প মাত্রায় প্রয়োগ করতে হবে, বড় সাইজের টবের জন্য বেশি মাত্রায় প্রয়োগ করতে হবে। যেহেতু আমার এই গাছটা 12 ইঞ্চি টবে আছে সেই কারণে আমি কিন্তু এখানে 1 লিটার তরল গাছে প্রয়োগ করছি। যদি টবের সাইজ 8 ইঞ্চি বা 10 ইঞ্চি হয় সেক্ষেত্রে কিন্তু 500 ml লিকুইড খাবার প্রয়োগ করতে হবে। তোমরা যদি সবেমাত্র কোনো গাছ, স্থলপদ্ম গাছ প্রতিস্থাপন করে থাকো বা অন্যান্য কোনো গাছ সবেমাত্র প্রতিস্থাপন করে থাকো, 15 দিন বা 20 দিন হয়ে গেছে, সেই গাছেও কিন্তু এই খাবার প্রয়োগ করতে পারবে, তবে পরিমাণে কম। বন্ধুরা, এবার আসি পোকামাকড়ের কথায়। দেখো আমার এই স্থলপদ্ম গাছটায় কিন্তু মিলিবাগের আক্রমণ হয়েছে। তো স্থলপদ্ম গাছে কিন্তু মিলিবাগের আক্রমণ খুব বেশি হয়। তো মিলিবাগের আক্রমণ হলে বা হওয়ার আগেই তোমাদেরকে কীটনাশক প্রয়োগ করতে হবে। তবে এই প্রচণ্ড গরমে আমি বলবো কীটনাশক প্রয়োগ না করে গাছে তোমরা বেকিং সোডা বা ইনো প্রয়োগ করো। ইনো বা বেকিং সোডা কিন্তু খুব ভালো কাজ করে। তো 1 লিটার জলে 1 চামচ ইনো,
এবং 1 চামচ হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু মিশিয়ে গাছে স্প্রে করো। মিলিবাগ যেখানে হয়েছে সেখানে স্প্রে করো, খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা। রাসায়নিক কীটনাশকের মধ্যে একতারা প্রয়োগ করতে পারো, টাটা মানিক প্রয়োগ করতে পারো, এগুলো কিন্তু খুব ভালো কাজ করে মিলিবাগের জন্য বা জাপ পোকার জন্য। তো তোমরা যে কোনো একটা গাছে স্প্রে করবে প্রতি মাসে অন্তত 2 বার করে, 15 দিন অন্তর অন্তর। তো বন্ধুরা, এই ছিল মে মাসে স্থলপদ্ম গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।